রিটায়ারমেন্টের পর ইনকাম বন্ধ হয়ে যায় কিন্তু খরচ বন্ধ হয় না। আর এখানেই মানুষ কিছু আর্থিক ভুল করে বসে, আর যার কারণে আপনার সঞ্চয় দ্রুত শেষ হয়ে যায়। আজকের ভিডিওতে এই ভুলগুলো নিয়ে আলোচনা করব। আর সবথেকে গুরুত্বপূর্ণ, এই ভুলগুলো যদি আপনি এড়াতে পারেন তাহলে আপনি শান্তিপূর্ণ এবং নিশ্চিন্ত অবসর জীবন কাটাতে পারবেন। প্রথম ভুল, নো রিটায়ারমেন্ট কর্পাস প্ল্যানিং। রিটায়ারমেন্টের কর্পাস প্ল্যানিংই করি না, যে রিটায়ারমেন্টের জন্য আমার কত টাকা লাগবে সে বিষয়ে কোনো প্ল্যানিং নেই। এখানে ওখানে র্যান্ডাম কিছু ইনভেস্ট করে রাখি, কিন্তু সেই ইনভেস্টমেন্টটা আদৌ সাফিসিয়েন্ট কিনা বা সেই ইনভেস্টমেন্ট আদৌ আমার রিটায়ারমেন্টের পরের জীবনে যে টাকাটা লাগবে সেটা যোগান দিতে পারবে কিনা সে বিষয়ে আমরা চিন্তা করি না। কিন্তু যেটা আমাদের করতে হবে সবার প্রথম, বিশেষ করে যদি আপনার রিটায়ারমেন্ট এখনো না এসে থাকে বা যদি আপনি রিটায়ারমেন্ট থেকে দূরে থাকেন, তাহলে রিটায়ারমেন্টের জন্য কত টাকার দরকার হবে তার একটা সূত্র আছে। সেটা কি? আপনার বছরের যা খরচা তার 25 গুণ মিনিমাম আপনাকে রিটায়ারমেন্ট কর্পাস হতে হবে। খুব সহজ এক্সাম্পল দিই, মনে করুন আপনার প্রতি মাসে এখন খরচা 30,000 টাকা, সামনের মাসেতে আপনি রিটায়ার করবেন, তাহলে আপনার রিটায়ারমেন্ট কর্পাস কত হবে? যে আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার অ্যানুয়াল তাহলে খরচা কত আসছে। অ্যানুয়াল আসছে কত? 3,60,000 টাকা। 30,000কে 12 দিয়ে গুণ করলাম। এইবার এর আমি যদি 25 গুণ হিসেব করি সেটা হচ্ছে 90 লাখ টাকা। তাহলে আপনার রিটায়ারমেন্ট কর্পাস মিনিমাম 90 লাখ থেকে 1 কোটি হতে হবে। আর এই যে টাকাটা, এই টাকা থেকে শুধুমাত্র আপনি আপনার ডে টু ডে যে খরচাটা আছে সেটাই কিন্তু মেটাতে পারবেন। আলাদা করে কোনো বড় খরচা যদি থাকে, যেমন ধরুন ছেলে মেয়ের বিয়ের জন্য খরচা হতে পারে, তাদের হায়ার এডুকেশনের খরচা হতে পারে, সেইটার প্ল্যানিং কিন্তু আলাদা করে করতে হবে এবং আলাদা সংস্থান থাকতে হবে। এই 1 কোটি টাকা শুধু রিটায়ারমেন্টের পরে মাসের যেটা নর্মাল খরচা সেই খরচাটার জন্যই লাগবে। 2 নম্বর যে পয়েন্ট এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইগনোরিং ইনফ্লেশন। মূল্য বৃদ্ধিকে বেশি গুরুত্ব না দেওয়া বা ইগনোর করে যাওয়াটা কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিং এর একটা বড় ভুল। এটা বিশেষ করে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার পরেতে আপনার যে ইনভেস্টমেন্ট প্ল্যানিং সেইটাকে কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে। যেমন ধরুন একজন ব্যক্তি যিনি রিটায়ার করেছেন, তার কাছে রিটায়ারমেন্ট কর্পাস 50 লাখ, আলাদা করে কোনো ইনকাম নেই, তার প্রতি মাসে খরচা হচ্ছে আপনার 30,000 টাকা। তো তিনি অ্যাসেট অ্যালোকেশন এইভাবে করলেন যে 30 লাখ টাকা তিনি কোনো সেফ জায়গাতে রাখলেন, মনে করুন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেই রাখলেন, তাহলে প্রতি মাসে 21,000 পেয়ে যাবেন। 15 লাখ টাকা পোস্ট অফিসের MIS এ রাখলেন, তো এইখান থেকে তার প্রতি মাসে 30,000-এর যে খরচা সেটা উঠে আসবে। 5 লাখ টাকা এমার্জেন্সির জন্য রেখে দিলেন। এইবার এইটা বর্তমান সময়ের জন্য বা কারেন্ট টাইমে তো এটা ঠিক লাগছে যে হ্যাঁ সবকিছুই ঠিকঠাক চলছে, কিন্তু সমস্যা হবে যে আগামী 5 বছর বা 10 বছর পরে তখন কি হবে? তখন তো আর প্রতি মাসে 30,000 টাকায় চলবে না। 10 বছর পরে 30-এর জায়গায় 60,000 টাকা লাগবে প্রতি মাসে, কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট তার রিটার্নটা তো সেম থেকে যাবে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে 10 বছর পরে ওই 21,000 টাকাই দেবে, যদি আমি খুব অপটিমিস্টিক হই এবং ধরে রাখি যে এই একই সুদ দেবে। MIS থেকেও একই রিটার্ন, তাহলে আমি 30,000-এই আটকে যাব, আমার ইনকামটা 30,000-এই থেমে থাকবে, কিন্তু ইনফ্লেশনের কারণে আমার প্রতি মাসের খরচ তো ডবল হয়ে গেছে। সুতরাং আজকে যেটা পারফেক্ট প্ল্যানিং বলে মনে হচ্ছে, কালকেই কিন্তু সেটা ফেল করে যেতে পারে। 3 নম্বর যে সমস্যা বা 3 নম্বর যে ভুলটা হয় সেটা হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স না থাকা। এবার এই হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু আগে থেকে নিয়ে রাখলে ভালো। এবার বয়সে এসে যদি হেলথ ইন্স্যুরেন্স নিতে যাই তাহলে কিন্তু প্রচুর প্রিমিয়াম বেশি পড়বে, তখন কিন্তু নেওয়াটা অ্যাফোর্ডেবল নাও হতে পারে। সুতরাং আগে থেকে বা বর্তমান সময় থেকে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখা ভালো। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এর কাভার যেটা নিতে হবে সেটা অ্যাটলিস্ট 3 থেকে 10 লাখ আপনি নিয়ে রাখুন। আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিই যে হেলথ সেগমেন্টে ইনফ্লেশন 10 থেকে 12%। যদিও জেনারেলি আমরা দেশের ইনফ্লেশন কত বলছি, 5 থেকে 6%, কিন্তু এটা সমস্ত কিছু মিলিয়ে যদি আপনি কোনো স্পেসিফিক সেক্টর দেখেন, যেমন হেলথ কেয়ার সেক্টর, এইখানে কিন্তু ইনফ্লেশন অনেক বেশি, 10 থেকে 12%। সুতরাং একটা হসপিটালাইজেশন আপনার সমস্ত সেভিংকে শেষ করে দিতে পারে। সেই কারণের জন্য কি করতে হবে? প্রপার হেলথ ইন্স্যুরেন্স রাখতেই হবে।
4 নম্বর যে ভুলটা হয় সেটা হচ্ছে খুব সেফ খেলা বা খুব নিরাপদ জায়গাতে ইনভেস্ট করা। রিটায়ারমেন্ট হয়ে গেছে মানে এই নয় যে একেবারেই খুব সেফ খেলতে হবে এবং কোনো গ্রোথ অ্যাসেটে ইনভেস্ট করা যাবে না, একদম সেফ জায়গাতে রাখতে হবে, এরকম না। রিটায়ারমেন্টের পরেও মানুষের অনেক বড় লাইফ থাকছে, রিটায়ারমেন্টের পরেও মানুষ 20-25 বছর বাঁচছেন এবং সেই সময়তে ইনফ্লেশন থাকবে। সুতরাং একেবারেই সমস্ত টাকাটাই সেফ জায়গায় পোস্ট অফিস আর এফডিতে রাখবো যেখান থেকে 6-7% রিটার্ন পাবো, তা কিন্তু না। কারণ ইনফ্লেশন 6-6.5%, আপনার রিটার্নও তাই। তাহলে কি হচ্ছে যে আপনার টাকার কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ হচ্ছে না। প্রবলেম হবে এটা, কিন্তু প্রথমের দিকে বুঝবেন না বা প্রথমের দিকে আমরা এটাকে বুঝবো না যে শুরুর সময়তে, কিন্তু যখন সময় আস্তে আস্তে বাড়বে তখন কিন্তু আমরা ধাক্কাটা পাবো বা সেই ধাক্কাটা কিন্তু আপনাদের ফিল করতে হবে। 5 নম্বর যে ভুলটা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে যে সাপোর্টিং ইওর চিলড্রেন বিয়ন্ড লিমিটস। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার লিমিটের বাইরে গিয়ে ছেলে মেয়েদেরকে সাপোর্ট করার চেষ্টা করা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়তে। অপত্য স্নেহ থাকে, অপত্য স্নেহ থাকবেও, কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে আমার যে ডিমান্ড বা আমার যে রিকোয়ারমেন্ট সেইটাকে মিট করার পরে তারপরেই আমি ভাববো। এক্ষেত্রে একটুখানি সেলফিশ হওয়ার দরকারও আছে, একটুখানি সেলফিশ হতে হবে। এমন নয় যে সমস্ত কিছু উজাড় করে দিয়ে দিলাম তারপরে নিজের জন্যই কিছু রইলো না, এইরকম ব্যাপারটা কিন্তু নয়। নিজের ব্যাপারটা আগে ঠিক করতে হবে, নিজের রিটায়ারমেন্টের প্ল্যানিংটা করতে হবে, টোটাল ফাইন্যান্সিয়াল যে আপনার ব্যাকআপ সেটা থাকবে, তারপরে অবশ্যই করবেন। সন্তানের জন্য তো করতে হবে, আগেও করেছেন, এবার এখনো এসে যদি দরকার হয় সাধ্যমতো পাশে দাঁড়াতে হবে, কিন্তু এমন নয় যে নিজের যেটা ক্ষমতা তার বাইরে গিয়ে হেল্প করা, সেটা কিন্তু নিজের জন্য বিপদ হবে। এইবার সমস্যাগুলো নিয়ে তো আলোচনা হলো, এইবার প্রশ্ন হলো এর সমাধানটা কি। সমাধানটা এটাই যে প্রথম কথা যে আপনাকে কিন্তু ফিনান্সিয়াল কর্পাস আপনার কত লাগবে রিটায়ারমেন্টের জন্য সেইটা কিন্তু আপনাকে আগে থেকে ঠিক করে নিতে হবে। ইনফ্লেশনটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যে ইনফ্লেশন অ্যাডজাস্টেড খরচা কত হবে সেইটা কিন্তু আপনাকে এখন থেকে হিসেব করে রাখতে হবে। হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে, ফোকাস থাকবে ইনকামের উপরে, তার সাথে সাথে গ্রোথ অ্যাসেটেতেও কিন্তু কিছু ইনভেস্ট করতে হবে। আর যদি সন্তানদেরকে হেল্প করতে হয় সেটা কিন্তু ওয়াইজলি আমাদেরকে হেল্প করতে হবে। এইবার আপনার মনে প্রশ্ন আসবে যে আইডিয়াল অ্যাসেট অ্যালোকেশন কেমন হবে। দেখুন, আইডিয়াল অ্যাসেট অ্যালোকেশনে 3 থেকে 4 ধরনের প্রোডাক্টেতে ইনভেস্ট করতে হবে। প্রথম হচ্ছে যে ইনকাম প্রোডাক্ট, যেটা থেকে রেগুলার ইনকাম আসবে, সেটা ডেট প্রোডাক্টেতে ইনভেস্ট করতে হবে। কিছু টাকা থাকবে ইকুইটিতে, যেটা কিনা আপনার গ্রোথ দেবে। ক্যাশ থাকবে এমার্জেন্সির জন্য। সোনাতেও ইনভেস্ট করতে পারেন কিছু কিছু, যেটা কিনা ইনফ্লেশনের এগেনস্টে হেজ হিসাবে ইউজ করা যাবে। তার মানে আপনার যে ইনভেস্টমেন্ট হবে সেটা গ্রোথ, স্টেবিলিটি আর লিকুইডিটি, এই তিনটের ব্যালেন্স।